তাহলে আমাদের আজকের লেকচারটা হচ্ছে পার্ট এ, যে সিলেবাসটা আছে তার হচ্ছে লাস্ট লেকচার, লেকচার 19। এটা হচ্ছে স্ট্রিটম্যানের বইয়ের গতকালকে পর্যন্ত আমরা যা কিছু পড়ছি তারপরে আরো 3টা টপিক বাকি রয়ে গেছিল, সেইগুলা নিয়ে আমরা আজকে আলোচনা করব। তাহলে আমাদের স্ট্রিটম্যানের বইয়ের চ্যাপ্টার 4 শেষ হয়ে যাবে এবং পার্টের সিলেবাস ইনশাআল্লাহ অলমোস্ট শেষ হয়ে যাবে। আচ্ছা, তাইলে আমাদের গতকালকে আমরা 3টা ইকুয়েশন ডিরাইভ করছিলাম। একটা ছিল প্রথমে আইনস্টাইন রিলেশন। আইনস্টাইন রিলেশনটা যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, এটা ছিল হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্ট এবং মোবিলিটি কোএফিসিয়েন্ট, এই দুইটাকে যদি আমি রেশিও করি তাইলে আমি একটা ফিক্সড ভ্যালু পাই। এটা হচ্ছে কেটি ওভার কিউ। এই কেটি ওভার কিউ এই রেজাল্টটা আমাকে একটা ফিক্সড ভ্যালু দিবে। এখান থেকে আমি একটা ফিক্সড ভ্যালু পাবো, যেটা হচ্ছে 0.026 ভোল্ট। এটা আমি পাবো হচ্ছে 300 কেলভিন টেম্পারেচারে, মানে রুম টেম্পারেচারের জন্য। আর অন্যান্য সময় যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাইলে ওইটা একটা ফিক্সড ভ্যালুই থাকবে। তার মানে ডিফিউশন এবং মোবিলিটি একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। আমার যদি যে কোনো একটা ভ্যালু জানা থাকে, আমি যদি ডি জানি তাহলে মিউ বের করতে পারি, বা মিউ জানলে ডি বের করতে পারি, এবং এই ফর্মুলাটা এন এবং পি দুইটার জন্যই প্রযোজ্য হবে। একই রকম ভাবে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, শুধু এন আর পি বসাই দিলেই হবে। আচ্ছা, এটা ছিল আমাদের আইনস্টাইন রিলেশন, যেটা হচ্ছে ডিফিউশন কোএফিসিয়েন্টের সাথে মোবিলিটি কোএফিসিয়েন্টের রিলেশন। সেকেন্ড যে ইকুয়েশনটা ছিল সেটা ছিল আমাদের কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশনে আমরা হচ্ছে, আবার বলতেছি মনে রাখবা, জেনারেশনটা কনসিডার করি নাই। জেনারেশনটা কনসিডার করি নাই, আমরা শুধুমাত্র হোলের একটা সিনারিও নিয়ে আলোচনা করছি, যেখানে হচ্ছে হোল এরকম একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়ালের মধ্যে একটা ছোট জায়গা আমরা নিছিলাম। সাপোজ এইটার লেন্থ হচ্ছে এল পরিমাণ। সাপোজ এদিক দিয়ে আমরা হচ্ছে একটা কারেন্ট পাইছিলাম যেটা ইনকামিং, এদিক দিয়ে আমরা একটা কারেন্ট পাইছিলাম যেটা আউটগোয়িং। ইনকামিং এবং আউটগোয়িং কারেন্টের মধ্যে যে ডিফারেন্স, সেটা থেকে আমরা ক্যালকুলেট করছি যে এর মাঝখানে কতটুকু পরিমাণ হোল তোমার থাকতে পারে, এটাই আমরা ক্যালকুলেট করছি। কিন্তু এর মধ্যে আমরা কোনো জেনারেশন কনসিডার করি নাই, তবে রিকম্বিনেশন কনসিডার করছি। ওই ইকুয়েশনটা আমাদের আজকের ক্লাসেও লাগবে। আচ্ছা, এটা ছিল আমাদের সেকেন্ড ইকুয়েশন। আর আমাদের থার্ড ইকুয়েশন ছিল যে আমরা কারেন্ট ডেনসিটির ইকুয়েশন থেকে প্রুফ করার চেষ্টা করছি যে কারেন্ট ডেনসিটির ইকুয়েশনে এরকম ছিল যে সিগমা ডিডিএক্স অফ এফ এন। তার মানে হচ্ছে ফার্মি লেভেল, যেটা ছিল চ্যাপ্টার 3-তে, আর চ্যাপ্টার 4-এ এসে যেটাকে আমরা বলতেছিলাম কোয়াসি ফার্মি লেভেল ডিউ টু এক্সেস ইলেকট্রন অথবা এক্সেস হোল, এই টার্মসটা জিরো হবে না, এই টার্মসটা নন জিরো হবে, যে ডিডিএক্স অফ কোয়াসি ফার্মি লেভেল ইজ নন জিরো কোয়ান্টিটি। এবং এটাকে আমরা বলতেছিলাম যে মডিফাইড ওহমস ল। এটাও পরীক্ষায় মনে একবার দিছিলাম যে মডিফাইড ওহমস লটা ডিরাইভ করো, তাহলে এটা কিন্তু এই ইকুয়েশনটা ডিরাইভ করতে হবে, যেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 4.5। আচ্ছা, তাহলে এই পর্যন্ত আর্টিকেল নাম্বার 4.5 এই পর্যন্ত আমাদের হয়েছে। আজকে আমরা ছোটখাটো 2-3টা টপিক নিয়ে আলোচনা করব। এগুলো খুবই ছোট টপিক, এখান থেকে হয়তো তোমরা পরীক্ষায় কোনো একটা শর্ট নোট জাতীয় কিছু পেতে পারো। আচ্ছা, তাহলে জিনিসগুলো একটু আমরা বোঝার চেষ্টা করি। প্রথম যে টপিকটা আছে এটা হচ্ছে স্টেডি স্টেট ক্যারিয়ার ইনজেকশন এবং তার সাথে ডিফিউশন লেন্থ। তো আমরা অলরেডি জানি যে আমি যদি ধরো এটা হচ্ছে এক্স এর পজিটিভ ডিরেকশন, এক্স ইজ ইকুয়াল টু 0 পজিশনে আমি যদি কিছু এক্সেস ইলেকট্রন বা হোল জেনারেট করতে পারি, তাহলে এই এক্সেস ইলেকট্রন বা হোলের যে কনসেন্ট্রেশন, এটা আস্তে 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 এরকম ডিকে করবে ডিউ টু রিকম্বিনেশন। কেন ডিকে করবে? কারণ এখানে রিকম্বিনেশন হইতে থাকে, এক্সেস ক্যারিয়ারে রিকম্বিনেশন হইতে থাকে। তাহলে এই যে তাদের ভ্যালুটা কমে যাচ্ছে, একটা সার্টেন লেন্থ পর্যন্ত তারা সার্ভাইভ করে, এরপরে এটা নাই হয়ে যায় সহজ বাংলায়। তাহলে এই যে এক্স ইজ ইকুয়াল টু 0 থেকে সাপোজ এক্স ইজ ইকুয়াল টু এল পর্যন্ত সে সার্ভাইভ করলো, এই যে লেন্থটা এল পরিমাণ লেন্থ, এটাকে আমি তখন বলবো ডিফিউশন লেন্থ। তার মানে এক্সেস ক্যারিয়ার জেনারেশন হয়ে রিকম্বিনেশন হওয়া পর্যন্ত যতটুকু ডিস্টেন্স সে ট্রাভেল করতে পারে তাকে বলা হয় ডিফিউশন লেন্থ। আর এই যতটুকু টাইম লাগে তাকে বলা হয় লাইফ টাইম, ক্যারিয়ার লাইফ টাইম। তাহলে একটা হচ্ছে ডিফিউশন লেন্থ আর একটা হচ্ছে ক্যারিয়ারের লাইফ টাইম। আচ্ছা, তো এখানে একটা শর্ত আরোপ করা হয়েছে, শর্তটা হচ্ছে স্টেডি স্টেট ক্যারিয়ার ইনজেকশন। তার মানে আমি ক্যারিয়ার ইনজেক্ট করতেছি, তাহলে অ্যাক্সেস ক্যারিয়ার জেনারেট করতেছি যে কোনো ভাবেই হোক, এটা একটা লাইট পালসের মাধ্যমে হইতে পারে, এটা একটা ইলেকট্রিক্যাল এনার্জি প্রোভাইড করার মাধ্যমে হইতে পারে। তো সেটা হইতে হবে কিভাবে? স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট কন্ডিশন বলতে বোঝায়, একটু খেয়াল করো, এই ইকুয়েশন গুলো হচ্ছে 34 নাম্বার ইকুয়েশন, যেগুলাকে আমরা বলতেছি স্টেডি স্টেট।
আর গত ক্লাসে মানে গত দিন আমরা যে ইকুয়েশন গুলো ডিরাইভ করছি এই পর্যন্ত, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 33 এ এবং বি। খেয়াল করে দেখো এই ইকুয়েশনটা টাইম এবং স্পেস ডিপেন্ডেন্ট ইকুয়েশন। এটা ছিল আমাদের লাস্ট ক্লাসের ইকুয়েশন। এই যে দেখো এখানে টাইমের ডিপেন্ডেন্সিও আছে, পজিশনের ডিপেন্ডেন্সিও আছে, দুইটা ক্ষেত্রেই, একটা হচ্ছে ইলেকট্রনের জন্য, একটা হচ্ছে হোলের জন্য। এবং ইকুয়েশন দুইটার প্যাটার্নও সেম। কেন প্যাটার্ন সেম এটা তোমরা গত ক্লাসে দেখছো যে এখানে লাস্টে গিয়ে ইকুয়েশন দুইটার প্যাটার্ন সেম হয়। প্যাটার্ন বলতে আমি বুঝাচ্ছি এটা হবে পজিটিভ, এটা নেগেটিভ, এখানেও তাই, এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, তো এই ইকুয়েশনটা হচ্ছে এই যে টাইমের ইকুয়েশন আবার হচ্ছে পজিশনের ইকুয়েশন। তার মানে তুমি এই ইকুয়েশনটাকে টি কমা এক্স এইভাবে লিখতে হবে যে এটা টাইম এবং পজিশন দুইটার সাথে ডিপেন্ডেন্ট, ঠিক আছে। কিন্তু এখন তোমাকে বলা হচ্ছে 34 নম্বর ইকুয়েশনটা হবে স্টেডি স্টেট ফর্মে। স্টেডি স্টেট ফর্মে তাহলে পরিবর্তনটা কি হবে? পরিবর্তনটা হচ্ছে স্টেডি স্টেট ইকুয়েশন মানে হচ্ছে এই জিনিসটা ইজ ইকুয়াল টু জিরো, এই জিনিসটা ইজ ইকুয়াল টু জিরো। এটা এন এর জন্য খাটে, পি এর জন্য খাটে। তার মানে হচ্ছে ডেরিভেটিভ অফ টাইম এটা হচ্ছে জিরো, বা টাইম ডেরিভেটিভ হচ্ছে জিরো। তাহলে টাইম ডেরিভেটিভ যদি জিরো হয়, খেয়াল করো 33 এবং এ এবং বি তে তুমি যদি এই পোরশনটা জিরো লিখো, খেয়াল করো এই পোরশনটা টোটালি জিরো, এই পোরশনটা টোটালি জিরো, তাহলে তুমি এই ইকুয়েশনটাকে একটু যদি সাজায় লিখো, দিস ইকুয়েশন ইজ ইকুয়াল টু দিস ইকুয়েশন, তারপর সেখান থেকে তুমি এই একটু সাইড চেঞ্জ করে জাস্ট হচ্ছে এই টার্মসটাকে বাম পাশে রাখবা, বাকি সবগুলাকে ডান পাশে রাখবা। দেখো তাহলে আমরা পাই কিনা। এই যে দেখো এই যে স্কোয়ার যে টার্মটা এটাকে আমি রাখবো বাম পাশে, আর অন্যান্য টার্মগুলোকে আমি ডান পাশে নিয়ে যাব। জাস্ট একটা লাইন বাড়াইতে হবে, এখান থেকে একটা লাইন বাড়াইতে হবে। এটাকে ধরো আমি নিয়ে গেলাম হচ্ছে এই জায়গায়, ঠিক আছে। আর এটাকে বাম পাশে রাখলাম, এটা তখন ডান পাশে চলে যাবে। এটাকে বাম পাশে রাখলাম, ওইটাকে ডান পাশে নিয়ে গেলাম, এই হচ্ছে ফরমেশন। তো এই ফরমেশনটাকে এখানে তোমার লিখে দিতে হবে যে এটা হচ্ছে স্টেডি স্টেট ফরমেশন। তাহলে এটা কন্টিনিউটি ইকুয়েশন থেকেই আসতেছে। দিস ওয়ান ইজ দ্য কন্টিনিউটি ইকুয়েশন। কন্টিনিউটি ইকুয়েশনকে যদি আমি স্টেডি স্টেট ফর্মে লিখি, তাহলে আমি এই 34 এবং 34 এর বি এই দুটো ইকুয়েশন পাবো। আচ্ছা, এই দুটো ইকুয়েশনের নিচে যে টার্মস গুলো আছে, খেয়াল করো নিচে যে টার্মস গুলো আছে এগুলাকেই বলা হচ্ছে ডিফিউশন লেন্থ। একটা হচ্ছে ইলেকট্রনের ডিফিউশন লেন্থ আর একটা হচ্ছে হোলের ডিফিউশন লেন্থ। তাহলে ডিফিউশন লেন্থের ডেফিনিশনটা কি হবে? ডিফিউশন লেন্থটা ডিপেন্ড করতেছে দুইটা জিনিসের উপর। একটা হচ্ছে ডিফিউশন কোএফিশিয়েন্ট, একটা হচ্ছে ডিফিউশন কোএফিশিয়েন্ট যেটাকে আমরা বলতেছি ডি, ইলেকট্রন হলে এন, হোল হলে পি। আরেকটা হচ্ছে ক্যারিয়ার লাইফ টাইম। ক্যারিয়ার লাইফ টাইম একটা হচ্ছে ইলেকট্রনের জন্য টাউ এন অথবা হোলের জন্য টাউ পি। তাহলে এই দুইটা টার্মস এর উপর ডিফিউশন লেন্থটা ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে ডিফিউশন লেন্থকে তুমি এইভাবে সংজ্ঞায়িত করতে পারো যে এল এন মানে হচ্ছে স্কোয়ার রুট অফ এল এন ইজ ইকুইভ্যালেন্ট টু স্কোয়ার রুট অফ ডি এন টাউ এন, অথবা এল পি ইজ ইকুয়াল টু হবে ডিপি ডিপি এবং টাউ পি। তাহলে তোমাদের যদি ডিফিউশন লেন্থ কখনো বের করার প্রয়োজন হয়, তোমাদের হচ্ছে ক্যারিয়ারের লাইফ টাইমটা জানতে হবে, আর হচ্ছে ডিফিউশন প্রোফাইল যেটা আছে সেটা জানতে হবে। তো এই ভ্যালুগুলো সচরাচর প্রশ্নে দিয়ে দেওয়া থাকে। একটা ক্যারিয়ারের লাইফ টাইম কত হইতে পারে, ন্যানো সেকেন্ড সময় বা মিলি সেকেন্ড বা মাইক্রো সেকেন্ড সময়, খুবই অল্প সময়, সেটা প্রশ্নে বলে দেওয়া থাকবে। তারপরে হচ্ছে তোমার এই যে ডিফিউশন যে কোএফিশিয়েন্ট এটা বলে দেওয়া থাকবে, সেই ক্ষেত্রে তুমি এটা ক্যালকুলেট করতে পারবে। আমরা একটু পরে একটা ম্যাথে এই ধরনের একটা সিচুয়েশন পাবো। তাহলে ইলেকট্রন ডিফিউশন লেন্থের ডেফিনেশন এবং হোল লেন্থ ডিফিউশন এটা আমরা পেয়ে গেলাম। এখন আমাদের যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে আমরা এই ডিফিউশন লেন্থটাকে আরেকটু অ্যানালাইসিস করব। ডিফিউশন লেন্থের তো ডিরেক্ট ডেফিনিশন পেয়ে গেলাম। ডিরেক্ট ডেফিনিশন পাওয়ার পর এই যে এটা হচ্ছে তার ডিরেক্ট ডেফিনিশন, এটাকে আমরা আরেকটু থিওরিটিক্যালি এক্সপ্লেইন করার চেষ্টা করব। এবং এই জন্য হচ্ছে আমরা এখানে বেশ কিছু ইকুয়েশন আছে, আমরা একটা ছবি থেকে জিনিসগুলো একটু বোঝার চেষ্টা করি। আমরা থিওরিটা বোঝার চেষ্টা করি, ইকুয়েশন গুলো ইনশাআল্লাহ আমরা পারবো, সমস্যা নেই। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো, ধরো এটা ছিল একটা সেমিকন্ডাক্টর মেটেরিয়াল, এটা হচ্ছে এক্স এর জিরো পজিশন, আর এটা হচ্ছে এক্স বরাবর পজিটিভ সাইডে একটা লেন্থ। একটা ধরো সুনির্দিষ্ট কোনো লেন্থ না, এটা জাস্ট এক্স এর পজিটিভ সাইডে একটা লেন্থ দেখানো হচ্ছে। এই জায়গায় এক্স ইজ ইকুয়াল টু জিরো পজিশনে আমি কিছু এক্সেস হোল জেনারেট করছি। এক্সেস হোল আমি জেনারেট করছি, সেটা আমি যে কোনো একটা মেথড অ্যাপ্লাই করেই করতে পারি, ঠিক আছে। তাহলে এই এক্সেস হোল যে আমি জেনারেট করছি, এই হোলটা জেনারেট করার আগে আমার একটা P0 পরিমাণ ইকুইলিব্রিয়াম হোলের কনসেন্ট্রেশন ছিল, তাই না? শুরুতে তো একটা ইকুইলিব্রিয়াম হোল কনসেন্ট্রেশন থাকবে, সেটাকে আমি বলতেছি P0। খেয়াল করে দেখো এই দাগটা হচ্ছে সবসময় P নট,
তাহলে এই পি নটটা জিরোতেও পি নট, ধরো এখানে 10, 10এও পি নট, আবার ধরো এটা x ইজ ইকুয়াল টু ধরো l, কথার কথা এখানেও পি নটই থাকবে, পি নটের কোনো পরিবর্তন হবে না। কারণ একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে ইকুইলিব্রিয়াম হোল বা ইলেকট্রন কনসেন্ট্রেশন ফিক্সড, আমরা এক্সেস হোল বা ইলেকট্রন কনসেন্ট্রেশন জেনারেট করতে পারি। তাহলে দেখো জিরো পজিশনে আমি যে এক্সেস হোল জেনারেট করছি সেটার ভ্যালু হচ্ছে ডেল পি পরিমাণ, ডেল পি পরিমাণ। তাইলে এখন যদি কেউ তোমাকে প্রশ্ন করে যে জিরো পজিশনে টোটাল হোলের কনসেন্ট্রেশন কত, তাহলে তুমি কি বলবা যে এখানে পি জিরো যেমন থাকবে পাশাপাশি এই ডেল পি এর অংশটাও থাকবে। আচ্ছা, তাহলে এই দুইটা মিলে হচ্ছে জিরো পজিশনে টোটাল হোলের কনসেন্ট্রেশন। এখন দেখো আমি এই প্রোফাইলটার নাম দিচ্ছি পি অফ এক্স, এই যে ডিফিউশন প্রোফাইল, এটা হচ্ছে একটা ডিফিউশন প্রোফাইল, এটার নাম আমি দিচ্ছি পি অফ এক্স। মানে আমি বলতে চাচ্ছি যে এক্স এর পজিশন অনুযায়ী পিটা চেঞ্জ হবে, তাই না? কারণ এখানে যে ডেল পি তুমি পাইছো এই পজিশনে ডেল পি একটু পরে গেলে কিন্তু কমে যাচ্ছে, আর একটু পরে আরো কমে যাচ্ছে, এইভাবে করে ডেল পি ভ্যালু কিন্তু শুধু কমতেই থাকবে, বাড়ার কোনো সুযোগ নাই। এবং কমে যে যাচ্ছে এটার একটা প্রোফাইল আমাদের এখন তৈরি করতে হবে। তো আমরা শুরুতে ইকুয়েশন ধরে নিচ্ছি, এই ইকুয়েশনটা খেয়াল করে একটু, যে পি অফ এক্স, এই যে এই প্রোফাইলটা পি অফ এক্স ইজ ইকুয়াল টু পি জিরো, যেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, প্লাস ডেল্টা পি, এটা হচ্ছে এক্সেস হোল কনসেন্ট্রেশন ডেল্টা পি, এবং এই যে একটা এক্সপোনেনশিয়াল কার্ভ দেখতেছো যেটা নেমে যাচ্ছে, এই কার্ভের ইকুয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার অফ মাইনাস এক্স ওভার এল পি। তাইলে এরকম একটা ইকুয়েশন আমরা চাইলে লিখতে পারবো। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে স্যার পি নট তো বুঝলাম যে পি নট অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে, এটা বুঝলাম, কিন্তু এই ইকুয়েশনটা কোথা থেকে আসলো? এটাই আমরা এখন এই যে মানে প্রমাণ করব। ঠিক আছে, এই ইকুয়েশনের এই যে এটা হচ্ছে সেই ইকুয়েশনটা, খেয়াল করে দেখো। শুনতেছো আমার কথা? হ্যালো? জি স্যার, শুনেছি। আচ্ছা, একটু একটু আওয়াজ দিও। তাহলে এই যে 436 যে ইকুয়েশনটা খেয়াল করো, এই 436 ইকুয়েশনটা হচ্ছে আমার এখানকার এই ইকুয়েশনের সেকেন্ড পোরশনটা, এই যে ডেল্টা পি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল পি। এটা আমরা প্রুফ করব, এখান থেকে আমরা এটাকে প্রুফ করা শিখবো। কিন্তু এটা অনুমান করা শিখতে হবে। অনুমান করা শিখতে হবে, দেখো এটা একটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং কার্ভ। তাইলে একটা কার্ভ যদি এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং হয় তাহলে শুরুতে তার একটা ভ্যালু থাকবে, শুরুর ভ্যালুটা হচ্ছে ডেল পি, এটা হচ্ছে তার স্টার্টিং পয়েন্ট। এরপরে এক্সপোনেনশিয়ালি সে ডিক্রিজ করতেছে, এই জন্য দেখো ই টু দি পাওয়ার অফ মাইনাস আছে এখানে। কিন্তু যদি কার্ভটা কথার কথা এরকম হইতো, এরকম হইতো এক্সপোনেনশিয়ালি ইনক্রিজ, তাইলে কিন্তু তুমি এখানে প্লাস পাইতে। ঠিক আছে, যেহেতু এই কার্ভটা এক্সপোনেনশিয়ালি ডিক্রিজিং কার্ভ, এই জন্য তুমি এখানে পাবা হচ্ছে একটা মাইনাস থাকবে, এক্স হচ্ছে তার পজিশন যে বরাবর সে কমে যাচ্ছে সেটা থাকবে। আর এলপিটা কি তাহলে বলো, এলপিটা কি এখানে বলো, এলপি মানে কি? এলপিটা হচ্ছে এই পি অফ এক্স যে প্রোফাইলটা আছে তার লাইফ টাইম, নাকি? হ্যালো, কেউ একজন বলো এলপিটা কি, এটা কি সময় না লেন্থ, কোনটা? আমাদের এখানে টাইমের কোনো ফাংশন আছে কোথাও? না স্যার, সব তো পজিশন রিলেটেড। সব পজিশন রিলেটেড। তাহলে এলপিটাও হচ্ছে একটা পজিশন, এটা হচ্ছে হোলটা কতক্ষণ পর্যন্ত রিকম্বিনেশন করার আগে সার্ভাইভ করতেছে সেটা। এবং এটার ইউনিট হবে মনে করো মাইক্রোমিটার অথবা ম্যাক্সিমাম টাইমে ন্যানোমিটার রেঞ্জের হয়, ন্যানোমিটার। আচ্ছা, যাই হোক, তাইলে এই ইকুয়েশনটা আমরা মোটামুটি আন্দাজ করতে পারতেছি যে পি অফ এক্স এর যে প্রোফাইল, এই প্রোফাইলটা মোটামুটি এই ধরনের কিছু একটা হবে। আচ্ছা, তারপরে এইখানে আমি পি এর জন্য কারেন্ট ডেনসিটির ইকুয়েশনটা লিখতে পারি, যেটা আমরা অলরেডি বহুবার লিখছি, যে কারেন্ট ডেনসিটির ইকুয়েশনে পি যখন আসে তখন কিন্তু সামনে একটা মাইনাস থাকে, আর যদি এন হয় তাহলে এই সামনের মাইনাসটা কিউ এর মাইনাসের সাথে পজিটিভ হয়ে যায়। তাহলে পি এর জন্য ডিফিউশন প্রোফাইল হবে নেগেটিভ, পি এর জন্য ডিফিউশন প্রোফাইলটা হবে নেগেটিভ। তাহলে কিউ থাকবে ডিপি থাকবে ডি ডি এক্স অফ পি অফ এক্স। তাহলে এই যে পি অফ এক্স এর ইকুয়েশন, এই পুরো ইকুয়েশনটা যদি তুমি এই পি এক্স দ্বারা রিপ্লেস করো, রিপ্লেস করলে তুমি এই ইকুয়েশনটা পাবা। আচ্ছা, এগুলো আমরা দেখবো, এখানে সব জায়গায় আছে, এগুলো আমরা দেখবো। আপাতত আমরা ধারণাটা নিলাম। আচ্ছা, তাহলে আমাকে একটা জিনিস বলো তো, যখন এক্স ইজ ইকুয়াল টু জিরো পজিশন, মানে মূল বিন্দুতে আমি আসি, এক্স ইজ ইকুয়াল টু জিরো, তখন পি এক্স এর ভ্যালু সবচেয়ে বেশি, নাকি ধরো যখন এক্স ইজ ইকুয়াল টু এল এল তখন বেশি? বলো তো, এক্স ইজ ইকুয়াল টু জিরোতে পি এর ভ্যালু বেশি হবে নাকি দূরে গেলে বেশি হবে? স্যার এক্স ইকুয়াল টু জিরোতে। জিরোতে বেশি হবে, যত দূরে যেতে থাকবা তত কি হইতে থাকবে?
এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে, রিকম্বিনেশন হবে এবং এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। এই কথাগুলাই খেয়াল করলে তুমি এখানে পাবা। দেখো এখানে লেখা আছে কি, দ্য ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ দি ডিফিউশন লেন্থ। এটাই হচ্ছে ধরো একটা শর্ট নোট, যে হোয়াট ইজ দি ফিজিক্যাল সিগনিফিকেন্স অফ ডিফিউশন লেন্থ। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা বলবো যে আমরা x ইজ ইকুয়াল টু 0 পজিশনে একটা সেমিকন্ডাক্টর বারের মধ্যে কিছু এক্সেস হোল ইনজেক্ট করছি। আচ্ছা, তারপর এই ইনজেকশনের কারণে এইটা তার ডেল পি এক্স ইজ ইকুয়াল টু 0 এক্সেস হোল, এটার ভ্যালু হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে তার এক্সেস হোল ভ্যালু। এখন আমরা যদি চিন্তা করি তাইলে আমরা পাবো হচ্ছে যত এক্স এর দিকে আমি সামনে আগাইতে থাকবো, এই যে দেখো যে হোল গুলা ডিকে করবে 0 থেকে আরম্ভ করে লার্জ ভ্যালু অফ এক্স, যত এক্সেস ভ্যালু বাড়তে থাকবে তত তারা রিকম্বিনেশন করবে এবং তাদের ভ্যালুটা আস্তে আস্তে কমতে থাকবে। এটাই হচ্ছে আমাদের এই ফিগারের রেফারেন্স, এই ফিগারটার রেফারেন্স। আচ্ছা, তারপরে বলা হচ্ছে এটাকে আমাদের অ্যানালাইসিস করার জন্য এই ইকুয়েশনটার হেল্প নিতে হবে। একটু খেয়াল করো, এই যে ইকুয়েশনটা আছে এটা হচ্ছে দেখো একটা সেকেন্ড অর্ডার পার্শিয়াল ডেরিভেটিভ, সেকেন্ড অর্ডার, আর এখানে হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম আছে। এটা কনস্ট্যান্ট কেন? কারণ যে ডেল পি কতটুকু ইনজেক্ট করছো সেটা ফিক্সড, এলপি তো ফিক্সডই, এলপির ভ্যালু তো ফিক্সডই। তাহলে এটাকে যদি তুমি সলভ করো, এই যে 34 এর বিটাকে যদি তুমি সলভ করো, কারণ আমরা এখন হোলের জন্য ইকুয়েশনটা ডিরাইভ করতেছি, তাহলে তুমি এই টাইপের একটা সলিউশন পাবা। খেয়াল করো, এটা হচ্ছে 34 বি এর সলিউশন, 34 ইকুয়েশন তার সলিউশন। তাহলে এখানে সলিউশনটা হচ্ছে এক্সেস হোল এক্স বরাবর, এক্সেস হোল এক্স বরাবর, এখানে দুইটা ফাংশন থাকবে। দুইটা কেন? কারণ তোমার এখানে তো স্কোয়ার বিশিষ্ট টার্ম ছিল, যে ডি স্কোয়ার ডিএক্স স্কোয়ার ছিল। স্কোয়ার যদি থাকে তাহলে তুমি সলিউশনের দুইটা ভ্যালু পাবা, আর যদি স্কোয়ার না থাকতো তাহলে একটা ভ্যালু পাইতা। তাহলে দুইটা ভ্যালু কিভাবে পাচ্ছ? একটা ধরতেছো তুমি কনস্ট্যান্ট C1, একটা কনস্ট্যান্ট ধরতেছো C2, একটাকে তুমি ধরতেছো এক্সপোনেনশিয়াল ইনক্রিজ, একটাকে ধরতেছো এক্সপোনেনশিয়াল ডিক্রিজ। আচ্ছা, এই 435 থেকে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো তো এক্সপোনেনশিয়াল ইনক্রিজটা কি সম্ভব? এক্সপোনেনশিয়াল ইনক্রিজ যেটা সেটা কি সম্ভব, নাকি শুধু ডিক্রিজ যেটা সেটাই থাকবে বলো তো? স্যার ডিক্রিজটা থাকবে, কারণ ডিক্রিজটা থাকবে, রাইট। তাইলে এই C1 এর ভ্যালুটা কত হইতে হবে বলো তো? C1 এর ভ্যালুটা কত হইতে হবে? 0 স্যার। 0 হইতে হবে। আর C2 এর একটা ফিক্সড ভ্যালু থাকবে, তাই না? আন্দাজ করে বলতে পারবা যে C2 ভ্যালুটা কত? স্যার 1। 1 ঠিক না? না মানে সিটির ভ্যালু স্যার। দেখ ওখানে ও স্যার বুঝছি স্যার, ওই যে মোবাইলটা দিয়ে, হ্যাঁ বলো। যতটুকু হোল আর কি, রাইট রাইট, এক্সট্রা আমি যতটুকু দিছিলাম, তাই না? কারণ দেখো তোমরা একটু চিন্তা করবা সবসময় ইকুয়েশন গুলা, তুমি এখানে শুরুতে বাম পাশে কি লিখছিলা দেখো তো, এটা কি মেইন একটা কনসেন্ট্রেশন লিখছো? মেইন কনসেন্ট্রেশন মানে ধরো পি অফ এক্স লিখছো, নাকি সামনে একটা ডেল্টা ইউজ করছো? স্যার ডেল্টা ইউজ করছি, মানে তাহলে এটা পরিবর্তনটা আর কি। পরিবর্তন বলতে এটা হচ্ছে শুধুমাত্র এক্সেসটাকে তুমি মেজার করতেছো, তাই না? এক্সেস কনসেন্ট্রেশনটা। জি স্যার। তাহলে এক্সেস কনসেন্ট্রেশনের মধ্যে পি জিরো রাখবা বলো তো, আন্দাজ করো তো, পি জিরোটা রাখবা? না স্যার, এটা তো এক্সট্রা রূপ না। রাইট, শুধুমাত্র এক্সট্রা টুকু রাখবা। এই জন্য দেখো, এই জন্য আমি তোমাদেরকে আগে ছবিটা দেখাই ফেলাইছি। তোমরা ছবিটা দেখে ফেলছো, তোমার মাথায় কিন্তু সেট হয়ে গেছে যে আমার কোথায় কি আছে, এই জন্য তুমি কিন্তু ইকুয়েশনটা চট করে ধরে ফেলতে পারছো। তাইলে এটা হচ্ছে রেগুলেশন, যে আমি দুইটা টার্মস লিখবো, যেহেতু এটা স্কোয়ার বিশিষ্ট ইকুয়েশন। রেগুলেশনের পর আমি এই টার্মটাকে 0 করে ফেলবো, এই টার্মটা আমাকে একটা পজিটিভ ভ্যালু দিবে, মানে এখান থেকে আর কি আমি একটা ভ্যালু পাবো। তাহলে C2 টাকে আমি রিপ্লেস করে দিব, আর e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এলপি এটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে আমি এক্সেস ক্যারিয়ার কিভাবে চেঞ্জ হচ্ছে সেই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে এক্সেস ক্যারিয়ার শুরুতে থাকবে ডেল পি, যত আমি এক্স পরিবর্তন করব, খেয়াল করে এখানে টাইমের কোনো ফাংশন নাই, শুধু এক্স এর ফাংশন। দেখো e টু দি পাওয়ার মাইনাস এক্স, তার মানে এক্স যত বাড়বে e টু দি পাওয়ার মাইনাস এক্স তত কি হবে? কমে যাবে না? কমে যাবে। তাহলে এটা হচ্ছে ডিক্রিজিং হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের একটা সিগনিফিকেন্স। আর আরেকটা সিগনিফিকেন্স আছে, সেকেন্ড সিগনিফিকেন্স যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করতে পারি। যে এই ডিরাইভেশনটা খেয়াল করো, এই ডিরাইভেশনটা ম্যাথমেটিক্যালি আমরা করতে পারি, ধারণা তো করছি, এখন আমরা এটাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখাইতে পারবো। আচ্ছা বলতো, এইভাবে যদি আমি ব্র্যাকেট ইউজ করি এবং মাঝখানে এক্স লিখি, এটা এটা কি বোঝাচ্ছে? এটা একটা এভারেজ ডিসটেন্স, তাই না? আমরা যখনই, মনে রাখবা, আমরা যখনই এরকম একটা বন্ধনী ব্র্যাকেট ইউজ করব, মাঝখানে ধরো যা ইচ্ছা লিখলাম, ধরো এম ই লিখলাম, সেটা দিয়ে বোঝা যাবে এম এর এভারেজ ভ্যালু। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এক্স লিখছি, তার মানে এটা হচ্ছে এক্স এর এভারেজ ভ্যালু।
তাহলে এক্স এর এভারেজ ভ্যালু, এই ছবি দেখে আমাকে বলতো যে এক্স এর এভারেজ ভ্যালু বলতে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি, যে এক্স এর এভারেজ ভ্যালু মানে আসলে আমি কি বুঝাইতে চাচ্ছি। হোলের ট্রাভেলিং ডিস্টেন্স, তাই না? খেয়াল করো, এই যে হোলটা যে এখান থেকে ট্রাভেল করা শুরু করছিল তার এভারেজ ডিস্টেন্স কত হবে সেটাকে আমি মেজার করার চেষ্টা করতেছি। তো আমি যদি কোনোভাবে প্রুফ করতে পারি যে এই এভারেজ ডিস্টেন্সটা ইজ ইকুয়াল টু এলপি, তাইলে আমি কি কমেন্ট করতে পারি বলো তো? যে এই এক্স এর এভারেজ ডিস্টেন্সটা হচ্ছে এল অফ পি এর সমান, তাইলে আমি কমেন্টটা কি করতে পারি? এল অফ পি মানে হচ্ছে ডিফিউশন লেন্থ হোলের জন্য। তাইলে এখন একটা কমেন্ট করো তো। আচ্ছা, একটু মনে বুঝতে কষ্ট হচ্ছে, আমি বলি কমেন্টটা যেটা হবে, প্রথমে আমরা প্রুফ করছি যে এক্সেস হোল সময় সময় না সরি পজিশনের সাথে ডিকে করবে, এক্সেস হোলটা পজিশনের সাথে ডিকে করবে, এটা আমরা এই ছবি থেকেও প্রুফ করতে পারি, আবার আমরা এটা ইকুয়েশন দ্বারাও প্রুফ করতে পারি। সেকেন্ড যেটা সেটা হচ্ছে এই যে এটা কমে গেছে, এক সময় এটা পি নটের সমান হয়ে যাবে না, তখন আমরা বুঝবো এক্সেস হোল বলতে আর কিছু নাই, যা ছিল সব রিকম্বিনেশন হয়ে গেছে। তাহলে এই পি নটের সাথে মিলার জন্য তার যে ডিস্টেন্স অতিক্রম করা লাগতেছে সেটা হচ্ছে এলপি পরিমাণ, এটাই আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করব। ঠিক আছে, বুঝছো জিনিসটা? জি স্যার। আচ্ছা, তাহলে এলপি পরিমাণ প্রুফ করতে গেলে খেয়াল করে দেখো, আমাকে এখানে কিছু কন্ডিশন মাথায় নিতে হবে। এক নম্বর কন্ডিশন হচ্ছে, ধরো আমি এই জিরো পজিশনের যতগুলা হোল দিছি, ধরো জিরো পজিশনে কথার কথা 100টা হোল আমি ইনজেক্ট করছি এক্সেস, তোমার কি মনে হয় 100টাই এলপি পর্যন্ত আসবে? আন্দাজ করে বলো তো, যদি আমি 100টা এক্সেস হোল এই পজিশনে পেয়ে থাকি, 100টাই কি এই এলপি পর্যন্ত আসবে? না স্যার, কারণ ডিকে না, করতেছে। রাইট। ধরো এইখানে যদি 100টা থেকে থাকে কথার কথা, এই 10 সেন্টিমিটার পরে হয়ে গেছে 50টা, বাকি 50টা তো এখানেই রিকম্বিনেশন করে ফেলছে, তারপর আস্তে আস্তে আরো এগুলা রিকম্বিনেশন করে একবারে লাস্টে কে টিকবে? লাস্টে স্যার অনলি স্যার পি নট থাকবে। লাস্টে শুধু পি নট থাকবে। তাইলে আমি যখন এই ক্যালকুলেশনটা করতেছি, নট নেসেসারি যে আমার 100টাকেই সার্ভাইভ করতে হবে, এবং সেটা করবেও না, লাস্টে যেটা সার্ভাইভ করবে সেটার জন্য আমি এই ক্যালকুলেশনটা করতেছি। কতটা বুঝছো নি? জি স্যার। আচ্ছা, কারণ একটাও যদি না থাকে তাহলে তো এলপি পর্যন্ত পৌঁছাবে না, তাহলে যে কোনো একটা থাকলেও চলবে, সেটার জন্যই আমি ক্যালকুলেশনটা করতেছি। তাইলে আমি এখানে যে ইকুয়েশনটা লিখবো, এই ইকুয়েশনে আমাকে প্রথমে ধরে নিতে হবে যে এলপি পর্যন্ত বা একটা সুনির্দিষ্ট ডিস্টেন্স অতিক্রম করবে, আমার অ্যাক্সেস হোলটা একটা নির্দিষ্ট পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে, এটা হচ্ছে প্রথম শর্ত। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ওই পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করার পরে সে অবশ্যই রিকম্বিনেশন করবে। আবার বলতেছি, এখানে আমার দুইটা শর্ত, একটু মাথায় নাও, থিওরিটা বুঝো, ইকুয়েশন কোনো ইস্যুই না। এক নম্বর শর্ত হচ্ছে এলপি যদি 100 সেন্টিমিটার হয় আর আমার যদি 100টা অ্যাক্সেস হোল থাকে, তাহলে অন্তত একটা হইলেও এই 100 সেন্টিমিটার ট্রাভেল করবে। কথাটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, আর সেকেন্ড শর্ত হচ্ছে এই 100 সেন্টিমিটার ট্রাভেল করার পর আর ট্রাভেল করবে? না স্যার। আর করবে না, ওই মুহূর্তেই সে কি করে ফেলবে? রিকম্বিনেশন করে ফেলবে। রিকমেন্ডেশন করে তাহলে এই দুইটা শর্ত আমাকে এখন ম্যাথমেটিক্যালি লিখতে হবে। কিভাবে লিখবো দেখো, আমাদের এইখানে যে ইকুয়েশনটা ছিল, একটু খেয়াল করো, এখানে আমাদের যে ইকুয়েশনটা ছিল, এই ইকুয়েশনকে আমি যদি এই যে টার্মটা, এই টার্মটাকে যদি এটার নিচে নিয়ে আসি, খেয়াল করো, এই যে এটার নিচে যদি এই টার্মটাকে নিয়ে আসি, তাহলে রাইট সাইডে কি থাকবে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স ওভার এলপি, তাই না? তাহলে এই ইকুয়েশনটা এখানে লেখা হয়েছে, একটু দেখো মিনিংটা আমি বলতেছি, আগে ইকুয়েশনটা একটু দেখো। তাহলে বাম পাশে যেটা ছিল সেটার নিচে আমি ডেল্টা পিটাকে নিয়ে আসলাম, আর রাইট সাইডে লিখলাম ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এলপি। এটা দিয়ে আমি বুঝবো যতক্ষণ পর্যন্ত এটার ভ্যালু জিরো না হয়েছে ততক্ষণ পর্যন্ত হোলটা ট্রাভেলিং করতেছে। ঠিক আছে, আবার বলতেছি, এই ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত জিরো না হবে ততক্ষণ পর্যন্ত আমার হোলটা ট্রাভেল করতেছে। যখনই এটা জিরো হয়ে গেছে তার মানে হোলের ট্রাভেল শেষ, তার মানে এলপি পর্যন্ত সে পৌঁছায় গেছে। এই কথাটা বোঝা যায়? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এক নম্বর ইকুয়েশন, এই ইকুয়েশনটাকে তুমি এক নম্বর ইকুয়েশন নাম দাও।
আর 2 নম্বর ইকুয়েশন হচ্ছে এই যে জায়গাটা সে এই পর্যন্ত ট্রাভেল করে আসলো, আসার পরে সে রিকম্বাইন করবে। তো যতটুকু ট্রাভেল করে আসছে সেটা হচ্ছে এক্স পর্যন্ত, আর যতটুকুর মধ্যে রিকম্বাইন করবে সেটা হচ্ছে এক্স প্লাস ডিএক্স। তাহলে আমি এটাকে জাস্ট এইভাবে লিখতে পারি যে ডেল পি এক্স মাইনাস ডেল পি এক্স প্লাস ডিএক্স ডিভাইডেড বাই ডেল পি এক্স। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রিকম্বিনেশনের শর্ত, এটা হচ্ছে আমাদের রিকম্বিনেশনের শর্ত। তাইলে এটাকে আমরা আরেকবার একটু জাস্ট মডিফিকেশন করতে পারি। উপরের অংশটা একটু খেয়াল করো, উপরের অংশটাকে যদি আমি এরকম ডিডিএক্স ফরম্যাটে লিখি, খেয়াল করো ডিডিএক্স ফরম্যাটে লিখার অর্থ হচ্ছে আমার এখানে এই এইটার যে ডিফারেন্সিয়াল সেটাকে ইউজ করা, এই ডিফারেন্সিয়ালটাকে ইউজ করা। তার মানে আমি যদি কনসিডার করি যে এইটার নিচে একটা হচ্ছে তোমার ডেল পি এক্স ছিল, ছোট করে একটা ডেল পি এক্স চিন্তা করি, তাইলে ওই যে ওই সূত্রটা ডিডিএক্স এর ফর্মুলা, ডিডিএক্স এর ফর্মুলা কি, যে ডিপিএক্স মাইনাস ডিপিএক্স প্লাস ডিএক্স ডিভাইড বাই ডিপিএক্স, এটাই তো ডিডিএক্স। আচ্ছা, তাহলে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করতে পারি এইখানে। এই অংশটা যেহেতু বাড়তি, এই বাড়তি অংশটা এখানে ভাগ করছিলাম, বাহিরে আবার গুণ করে দিলাম যাতে ইকুয়েশনটা ঠিক থাকে। তাইলে এটা হচ্ছে আমার ডেল পি এক্স এর ডেফিনিশন, ডিডিএক্স অফ ডেল পি এক্স এর ডেফিনিশন। তাহলে এইখানে ডেল পি এক্স মানে হচ্ছে এই অংশটা, এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েট করলে এইখানে এই অংশটার সাথে এখানকার এই অংশটা আলটিমেটলি মাইনাস হবে, এই দুটো বাদ চলে যাবে। আর এই এক্সপোনেনশিয়াল টার্মের যে ডেরিভেটিভ সেটাকে আমি এখানে লিখতে পারি। এক্সপোনেনশিয়াল টার্মের ডেরিভেটিভে কিছু অংশ ক্যান্সেল আউট হবে, বাকি থাকবে শুধু 1/LP পরিমাণ। তাহলে 1/LP dx এটা থাকবে। আচ্ছা, এই লাইনের যে এলাবোরেশন এটা আমি তোমাদেরকে নোট দিয়ে দিব না, আমি এটা করছিলাম, মানে দুইটা লাইন অতিরিক্ত লিখতে হবে, সেটা আমি তোমাদের দিয়ে দিব না। আপাতত তোমরা শুধু মনে রাখো শর্ত দুইটা মনে রাখো। একটা শর্ত হচ্ছে আমাকে এলপি পর্যন্ত ট্রাভেল করতে হবে, 2 নম্বর শর্ত হচ্ছে এলপি তে পৌঁছায় যাওয়ার পর আমাকে তৎক্ষণাৎ রিকম্বিনেশন করতে হবে। আমি এখানে যে এক্স ধরছি আর এখানে যে ডিএক্স ধরছি, এই দুইটার ডিফারেন্স খুবই ক্ষুদ্র ডিফারেন্স, ঠিক আছে, খুবই ক্ষুদ্র ডিফারেন্স। এই যে দেখো এখানে লেখা আছে যে এটা রিকম্বাইন করতে হবে খুব কম পরিমাণ একটা ডিস্টেন্সের মধ্যেই। তাহলে এখানকার এক্সপ্লেনেশনটা আমি তোমাদেরকে দিয়ে দিব হ্যান্ড নোট। তাহলে এখন তোমাদের কাজ অলমোস্ট শেষ। এখন তুমি যেটা করবা, এই দুইটা শর্তকে, এই যে এই পাশের এই শর্তটা আর এই পাশের এই শর্তটা, এই দুটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, এই যে এই অংশটা আর এই অংশটা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে এটা লেখা যায়। এখান থেকে তুমি এভারেজ ডিসটেন্স বের করতে চাও, তাহলে এভারেজ ডিসটেন্সের জন্য ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 টু ইনফিনিটি। লিমিটটা বসায় দাও, যে ভ্যালুগুলো আছে সেগুলো বসায় দাও। এটা জাস্ট ফর্মুলা দিয়ে তুমি পাবা হচ্ছে এলপি পরিমাণ, এলপি পরিমাণ। এখানে যে ফর্মুলাটা আছে, এলপিটা হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এলপিটা বাহিরে চলে আসবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটা হচ্ছে ধরো ইউবি মেথড, ইন্টিগ্রেশন অফ, এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে ভি ডিএক্স। এই মেথডে যখন তুমি ইন্টিগ্রেশন করবা, ওই যে ইউবি মেথডে কি করি আমরা, একবার ইউ ধরি ইন্টিগ্রেশন অফ ভি, তারপর আবার প্লাস ভি ধরি ইন্টিগ্রেশন অফ ইউ, ওইটা করলে তুমি সরাসরি এলপি পর্যন্ত পেয়ে যাবা লেন্থ। তাহলে এভারেজ ডিসটেন্স একটা হোল বা ইলেকট্রন ট্রাভেল করতে পারে সেটা হবে তার ডিফিউশন লেন্থের সমপরিমাণ, ডিফিউশন লেন্থের সমপরিমাণ। এই পর্যন্ত হইলেই এনাফ। ম্যাথ করার জন্য আমাদের আরেকটা ইকুয়েশন লাগবে, সেটা আমরা এখানে দেখাচ্ছি। এটা হচ্ছে কারেন্ট ডেনসিটির ইকুয়েশন। এতদিন আমরা এই পর্যন্ত ইউজ করছি যে মাইনাস কিউ টাইমস ডিপি, দিস ওয়ান। এখন এই ডিডিএক্স অফ পিটাকে আমি এক্সেস হোলের রেসপেক্টে যদি লিখি, ডিডিএক্স অফ ডেল পি হিসেবে লিখি। এটাকে আবার একটু আগে আমরা ডিরাইভ করছি, এটার ডিরাইভেশনটা এখানে আছে। তাহলে সেটাকে একটু সাজায় গুছায় লিখলে তুমি এক্সেস হোলের হিসেবে লিখতে পারবা। তাহলে কারেন্ট ডেনসিটির ইকুয়েশন এটা ছিল টোটাল কনসেন্ট্রেশন, কারণ এখানে আমি পি ইউজ করছি, আর এইখানে আলটিমেটলি এটা এক্সেস হোলের কনসেন্ট্রেশনে কনভার্টেড হয়ে গেল। আচ্ছা, তার মানে এখানে তোমার দুইটা ইকুয়েশন আছে। একটা ইকুয়েশন হচ্ছে টোটাল কনসেন্ট্রেশনের জন্য, এটা হচ্ছে টোটাল কনসেন্ট্রেশনের ভ্যালু দেওয়া থাকলে তুমি এটা ইউজ করবা। আর একটা অঙ্ক আছে নেক্সট স্লাইডে, সেখানে দেখবা যে এক্সেস হোলের কথা বলা হচ্ছে। তাহলে এক্সেস হোলের কথা বলা থাকলে তুমি জেপি কিভাবে বের করবা, তুমি হচ্ছে সরাসরি এই ফর্মুলা দিয়ে বের করবা। কিউ এর ভ্যালু তুমি জানো, ডিপিএলপি তুমি জানো, এটা প্রশ্নে দেওয়া থাকবে, তাহলে তুমি এটা সলভ করতে পারবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের ডিফিউশন লেন্থের কাজ কারবার। এখানে আমাদের এই ম্যাথটা করতে হবে। আচ্ছা, তাহলে এই থিওরিটা বুঝছো কিনা একটু বলো। 1 মিনিট আমরা একটু ব্রেক নেই। এই থিওরিটা বুঝছো কিনা একটু বলো। এই থিওরিটা থেকে তোমাকে হচ্ছে ওই যে প্রথমে ইকুয়েশনটাকে একটু সাজায় লেখা লাগছিল, 33 এর এ এবং বি থেকে তুমি টাইম ডেরিভেটিভ গুলাকে 0 ধরে নিছো, ধরে নিয়ে এই 34 নম্বর ইকুয়েশনটা জেনারেট করছো।
34 নম্বর ইকুয়েশনের নিচের অংশটা হচ্ছে তোমার ln, অথবা এখানে এই অংশটা হচ্ছে lp। এরপরে হচ্ছে তুমি একটা ডিফিউশন প্রোফাইল তৈরি করছো হোলের জন্য। এই ডিফিউশন প্রোফাইল থেকে তুমি এখানে কয়েকটা ছোট ছোট জিনিস একটু ডিরাইভ করছো। যেমন এখানে হচ্ছে এক্সপোনেনশিয়ালি কমে যাচ্ছে, সেটা প্রথমে ডিরাইভ করছো, এবং এক্সপোনেনশিয়ালি কমতে কমতে সে সর্বোচ্চ এলপি পরিমাণ ডিসটেন্স ট্রাভেল করতে পারে, সেটা প্রুফ করছো। এবং এখানে কারেন্টের ইকুয়েশনটাকে একটু মডিফাই করে লিখছো। কারেন্টের ইকুয়েশনটা হইতে পারে টোটাল কনসেন্ট্রেশনের জন্য অথবা শুধুমাত্র এক্সেস কনসেন্ট্রেশনের জন্য। এই পর্যন্ত হচ্ছে আমাদের ডিফিউশন লেন্থ। এখন আমাদের যে एग्जांपल 4.4টা আছে, এটা আমাদের জন্য খুবই জরুরি। এখানে এই চ্যাপ্টারে যতগুলা ইকুয়েশন ছিল সবগুলা ইউজ হয়েছে। এই চ্যাপ্টার 4 এ যত রকম ইকুয়েশন ছিল সবগুলা ইকুয়েশন আমরা এই ম্যাথে ইউজ করব। এইজন্য এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ। এটা বোঝা গেলে ইনশাআল্লাহ আমাদের এই ইকুয়েশনগুলো সম্বন্ধে আইডিয়া পরিষ্কার হয়ে যাবে। তাহলে এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। আমাদের এখানে আছে হচ্ছে একটা পি টাইপ সিলিকন বার, তারপর ক্রস সেকশনাল এরিয়া এটা দেওয়া আছে। ক্রস সেকশনাল এরিয়া মানে হচ্ছে এ যে ভ্যালুটা সেটা দেওয়া আছে 0.5 সেন্টিমিটার স্কয়ার। এন অফ এ অ্যাকসেপ্টেড ডোপিং এর কথা বলা হচ্ছে। এন অফ এ মানে হচ্ছে অ্যাকসেপ্টেড ডোপিং। এই অ্যাকসেপ্টেড ডোপিং এর একটা ভ্যালু দেওয়া আছে এবং বলা হচ্ছে আমরা এমন ভাবে হোল ইনজেক্ট করতেছি স্টেডি স্টেট কন্ডিশনে যে এই কনসেন্ট্রেশনটা দিয়ে দেওয়া আছে। তাহলে এই কনসেন্ট্রেশনটা হচ্ছে ডেল পি পরিমাণ। এটা হচ্ছে আমাদের ডেল পি পরিমাণ কনসেন্ট্রেশন। এটা এখানে প্রশ্নে দেওয়া আছে at x is equal to 0। তাহলে 0 পজিশনের এক্সেস হোলের কনসেন্ট্রেশনটা দেওয়া আছে। x যত পরিবর্তন করবা এটা এক্সপোনেনশিয়ালি কমতে থাকবে। প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ দি স্টেডি স্টেট সেপারেশন বিটুইন এফপি এন্ড ইসি at x is equal to সামথিং লাইক দিস। আচ্ছা, তার মানে 0 পজিশনে তুমি শুরু করছিলা, কিছু দূর অগ্রসর হওয়ার পর তোমার কন্ডাকশন ব্যান্ড এবং ফার্মি লেভেলের ডিফারেন্স বের করতে বলছে। কন্ডাকশন ব্যান্ড এনার্জি ইসি এবং ফার্মি লেভেল এনার্জি এফপি এর ডিফারেন্স বের করতে বলছে। তাহলে তুমি এইটুক আসার পর সাথে সাথে তুমি এখানে এনার্জি ব্যান্ড ডায়াগ্রামটা ড্র করো। এটা হচ্ছে তোমার ইসি, খেয়াল করো, এটা হচ্ছে আমাদের ইভি। ঠিক মাঝখানের যে লেভেলটা এটার নাম হচ্ছে ইআই। ইআই উপরে যদি কিছু থাকে সেটার নাম হচ্ছে এফএন ইলেকট্রনের জন্য, আর নিচে যদি কিছু থাকে তাহলে সেটার নাম হচ্ছে এফপি হোলের জন্য। তো আমাদের এই টোটাল ম্যাথটাই হোলের জন্য করা হচ্ছে। তাহলে আমি ইসি এবং এফপি এর সেপারেশন বের করব। সেপারেশন মানে দুইটার মধ্যবর্তী ডিসটেন্স বের করব। তাহলে দেখো এটা ছিল আমাদের ইসি পয়েন্ট আর এইটা ছিল আমাদের এফপি পয়েন্ট। এই ডিফারেন্সটুকু আমি বের করব। আচ্ছা, অঙ্ক না করে আমাকে কি কেউ বলতে পারবা যে এই ডিফারেন্সটা মানে কত হইতে পারে? আন্দাজ, একটু আন্দাজ করো তো। অঙ্ক তো করবোই, ইকুয়েশন সব সামনেই আছে, কিন্তু একটু আন্দাজ করো তো। এটা কিন্তু সিলিকনের কথা বলা হচ্ছে। তাহলে একটা সিলিকন ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ইসি ভ্যালু এবং এফপি ভ্যালুর মধ্যবর্তী ডিফারেন্স কতটুকু হইতে পারে? জাস্ট ভ্যালুটা একটু আন্দাজ করো। এটা কি স্যার 1.1 এর কাছাকাছি? রাইট রাইট রাইট, ভেরি গুড ভেরি গুড। কারণ আমরা জানি যে সিলিকনের ক্ষেত্রে ইসি আর ইভির ডিফারেন্স হবে সবসময় কত? 1.1 ইলেকট্রন ভোল্ট। এর বেশি বা কম হবে না, এটা হচ্ছে ফিক্সড। তাহলে ইআই পর্যন্ত কত বলো তো? আপ টু ইআই পর্যন্ত কত? 0.55 অর্ধেক। তাইলে তাইলে এখান থেকে এখানে অবশ্যই 0.55 এর চেয়ে বেশি হবে। আবার তুমি দেখতেছো যে এফপি টা অলমোস্ট ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি, তার মানে এটা 1.1 এর কাছাকাছি একটা ভ্যালু হবে। কথার কথা, এই এত বড় অঙ্কটা কইরা তুমি লাস্টে রেজাল্ট পাইলা 2.0 ইলেকট্রন ভোল্ট, কিছু হইলো বলো তো? না তাহলে স্যার, কারণ ব্যান্ড গ্যাপটাকে যদি ক্রস করে যায় তাহলে তো রাইট হবে রাইট। না। তাহলে পরীক্ষার হলে তোমরা অনেক সময় এগুলো নিয়ে মাথাও ঘামাও না, তোমরা এমন এমন উত্তর নিয়ে আসো এতে আমাদের জন্য সহজ হয়, আমি ডাইরেক্ট জিরো দিয়ে দিতে পারবো, বুঝো না? তো তোমরা যেটা করবা, তোমাকে এখানে বলাই হচ্ছে সিলিকন, তার মানে তোমার এই রেজাল্টটা কখনোই 1.1 এর বেশি হবে না, আবার 0.5 এর নিচেও হবে না। হবে? না স্যার। 0.5 এর নিচেও যাবে না। তাইলে এগুলো একটু মাথায় নিবা, বুঝছো? সলিড কিন্তু ইন্টারেস্টিং একটা কোর্স। তোমরা যদি একটু চিন্তা করো এখানে দেখবা যে তুমি পরীক্ষার হলে বসে বুঝতে পারবা তোমার অঙ্কের উত্তর হইতেছে কিনা। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে, ও না, এখানে আমাদের দুইটা জিনিস বের করার কথা। কি হলো? এখানে আমাদের দুইটা জিনিস বের করার কথা, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড এবং এফপি সেপারেশন, আরেকটা হচ্ছে হোলের কারেন্ট। এই যে একটু আগে যে আমরা ইকুয়েশনটা লিখলাম, এই যে এই কারেন্টের ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করব। কারেন্টের ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করব। আচ্ছা, কিছু জিনিস এখানে দেওয়া আছে, যেমন হচ্ছে যে মোবিলিটি ফর হোল, এটা এখানে বলে দেওয়া আছে। এগুলো মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, এগুলো দিয়ে দেওয়া থাকবে। আরেকটা হচ্ছে টাউ পি, লাইফ টাইমটা বলে দেওয়া আছে।
দেখছো লাইফ টাইমটা কত কম, 10⁻⁻10 সেকেন্ড। তাহলে লাইফ টাইমটা কিন্তু খুবই ক্ষুদ্র। তার মানে এটা হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। 10⁻10 মানে হচ্ছে 1 ন্যানো সেকেন্ড। আর মিউপি হচ্ছে 500 সেন্টিমিটার স্কয়ার পার ভোল্ট সেকেন্ড। এই ইউনিটটা একটু খেয়াল করো, মোবিলিটির ইউনিট। মোবিলিটির ইউনিট মানে হচ্ছে কতটুকু এরিয়া সে ট্রাভেল করতেছে কত সময়ের মধ্যে, এটা হচ্ছে মোবিলিটি। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে দেখো আইনস্টাইন রিলেশন। খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্ট, এটা হচ্ছে আইনস্টাইন রিলেশন। তাহলে ডি বাই মিউ সমান কেটি বাই কিউ, তাই না? তাহলে আমাদের এখানে মিউ এর ভ্যালুটা প্রশ্নে দেওয়া আছে, তাহলে আমরা ডি ভ্যালু বের করতে পারবো। তাহলে ডিপি সমান দিস, এখান থেকে আমরা সেন্টিমিটার পার সেকেন্ড। ডিফিউশন, ডিফিউশন আবার হচ্ছে কতটুকু সময় কতটুকু যাচ্ছে, কতটুকু সময় কতটুকু যাচ্ছে, সেন্টিমিটার পার সেকেন্ড। এরপরে দেখো এলপি, ডিফিউশন লেন্থের ইকুয়েশন। ডিফিউশন লেন্থের ইকুয়েশন মানে স্কয়ার রুট অফ ডিপি টাউ পি। তাহলে ডিপি ভ্যালুটা বের করছো, টাউ পি ভ্যালুটা কোশ্চেনে দেওয়া আছে, এখান থেকে সেন্টিমিটার পেয়ে গেলা। ইউনিটগুলো খেয়াল করবা। হ্যাঁ, পি এর ভ্যালু কিভাবে বের করবা? পি মানে টোটাল কনসেন্ট্রেশন, পি মানে হচ্ছে টোটাল কনসেন্ট্রেশন। তাহলে টোটাল কনসেন্ট্রেশনে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে পি জিরো ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, আর একটা হচ্ছে এক্সেস হোল কনসেন্ট্রেশন। তাহলে ফর্মুলাটা হচ্ছে পি নট, ওই যে আমাদের এইখানে ছবিতে যে ফর্মুলাটা ছিল সেটা, এটা হচ্ছে কি পি নট, তারপর ডেল্টা পি ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল পি। এখন প্রতিটা ভ্যালু তোমার কোশ্চেনে আছে, খেয়াল করো। পি নট মানে হচ্ছে এইটা, এই যে এন এ সমান পি নট। এন এ অ্যাকসেপ্টর ডোপিং যেটা করছিলা সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, তাই না? অ্যাকসেপ্টর ডোপিং মানে কি, তুমি একটা সিলিকনকে পি তে কনভার্ট করার জন্য শুরুতে যে ডোপিংটা করছো এন এ দিয়ে, সেটাই হচ্ছে পি নট এর সমান। তার মানে 10⁻17, 10⁻17। ডেল পিটা কোশ্চেনে বলে দেওয়া আছে 5 × 10⁻16, এটা তুমি এখানে বসাও। ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এল পি, এক্স এর ভ্যালু প্রশ্নে বলে দেওয়া আছে এই যে 1000 অ্যাংস্ট্রম। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1000 অ্যাংস্ট্রম। সেন্টিমিটারে কনভার্ট করলে, অ্যাংস্ট্রম থেকে যদি তুমি সেন্টিমিটারে কনভার্ট করো তাহলে 10⁻⁵। আর জি জি, হ্যালো, আচ্ছা, তাহলে এখানে এক্স এর ভ্যালুটা হচ্ছে 10⁻⁵, এটা সেন্টিমিটারে কনভার্টেড হয়েছে। এখানে দেওয়া ছিল অ্যাংস্ট্রম ইউনিটে, এটা সেন্টিমিটারে কনভার্টেড হয়েছে। আর ভালো নজরে দাও না খারাপ নজরে দাও? হ্যালো, একটু মিউট করে রাখো। হ্যাঁ, একটু মিউট থাকো। আচ্ছা, তাহলে দেখো এখানে লাস্টে এলপি ভ্যালুটা তুমি একটু আগে পাইছো, সেই ভ্যালুটাই। তাহলে সবগুলা ইউনিট হবে সেন্টিমিটারের জন্য। একটু খেয়াল করে, এই ম্যাথে প্রতিটা ইউনিট হবে আমাদের সেন্টিমিটার ইউনিটের জন্য, সেন্টিমিটার ইউনিটের জন্য। আচ্ছা গেল। এইখান থেকে পি এর ইকুয়েশন থেকে তুমি সলভ করে পি এর ভ্যালুটা পেয়ে গেছো। এখন দেখো আমরা পি এর জন্য একটা ইকুয়েশন লিখবো চ্যাপ্টার 3 এর কনসেপ্টটা ব্যবহার করে। তাহলে পি ইজ ইকুয়াল টু হচ্ছে এন আই ই টু দি পাওয়ার ই আই মাইনাস এফ পি ওভার কেটি। আচ্ছা, এই ইকুয়েশনটা একটু খেয়াল করো। পি ইজ ইকুয়াল টু, এটা আমাদের চ্যাপ্টার 3 তে ছিল, এই টাইপের ইকুয়েশন আমরা চ্যাপ্টার 3 তে ডিরাইভ করছিলাম, যে পি বা হোলের কনসেন্ট্রেশন মানে হচ্ছে এন আই ই টু দি পাওয়ার অফ ই আই মাইনাস এফ পি ওভার কেটি। ই আই মানে হচ্ছে মাঝখানের টার্মসটা, এইখান থেকে এফপি পর্যন্ত ডিফারেন্সটা আমরা বের করব। কেন জানো? কারণ ইসি থেকে এফপি পর্যন্ত আসার সরাসরি কোনো ফর্মুলা নাই, এটা ইলেকট্রনের জন্য আছে। হ্যাঁ স্যার, এখানে স্যার এন এটা কি ছিল, অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন বা এরকম কিছু? হ্যাঁ, অ্যাকসেপ্টরের কনসেন্ট্রেশন। হ্যাঁ, তাহলে যতটুকু অ্যাকসেপ্টর কনসেন্ট্রেশন ডোনেট করা হয়েছে সেটাই পি জিরোর সমান হবে ইকুইলিব্রিয়ামের জন্য। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে খেয়াল করো, আমাদের এই 1 নাম্বার দাগের সাথে 4 নাম্বার দাগের সরাসরি কোনো রিলেশন নাই, কোথাও নাই। ঠিক আছে, এইটাকে আমাদের রিলেশনটা ভেঙে ভেঙে বের করতে হবে। কিভাবে? আমরা জানি এই দুইটার ডিফারেন্স হচ্ছে হাফ, 1 আর 3 এর ডিফারেন্স হচ্ছে হাফ, আর 3 আর 4 এর ডিফারেন্সটা আমরা ক্যালকুলেট করব। এই যে এইখান থেকে আমরা এই যে এটা হচ্ছে 3 আর 4 এর ডিফারেন্স। তাইলে আমাদের প্রয়োজন হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত, আমরা সরাসরি কোনো ফর্মুলা পাচ্ছি না। আমরা যেটা করব, 1 থেকে 3 জানি সেটা নিব, 3 থেকে 4 বের করব। তাইলে আমরা এটাকে যদি যোগ করি, খেয়াল করো, এই এই হাফ এবং এই অংশটা যদি যোগ করি, এই যে এখানে যেটা করা হয়েছে, হাফ এবং এই অংশটা যদি যোগ করি, তাহলে আমরা 1 এবং 4 এর ডিফারেন্স পাবো, 1 নম্বর এবং 4 নম্বরের ডিফারেন্সটা পাবো। আবার বলতেছি, 1 থেকে 4 এ আসার জন্য সরাসরি আমাদের কোনো ফর্মুলা নাই। আমরা 1 থেকে 3 অর্ধেক পরিমাণ আসতে পারবো, 3 থেকে 4 এর জন্য আমরা এই যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। এটা যখন বের করা হয়ে যাবে, এটুক হচ্ছে হাফ, তার মানে আমরা এখান থেকে টোটাল ডিসটেন্সটা পেয়ে যাব। দেখো তো এটা বুঝছো নাকি? এই লাইনটা একটু দেখো, সময় আছে আমাদের, এই লাইনটা একটু বুঝছো নাকি দেখো তো।
প্রথমে পিটাকে ভেঙে লিখছিলা, এই যে এখানে পিটাকে ভেঙে লিখছিলা, প্রত্যেকটা টার্মস এখানে জানা আছে, এগুলো বসায় দাও। তারপরে হচ্ছে ম্যাথমেটিক্স অ্যাপ্লাই করো, অ্যাপ্লাই করে ইআই মাইনাস এফপি বের করে ফেলো। তাহলে ইআই মাইনাস এফপি এর ভ্যালু যখন বের করা হয়ে গেল, তখন ইসি থেকে এফপি পাবা। একটা ভ্যালু হচ্ছে হাফ প্লাস এই ডিফারেন্সটা, হাফ প্লাস দিস ডিফারেন্স। তাহলে রেজাল্টটা হবে অলমোস্ট ইকুয়াল টু 1.1 ইলেকট্রন ভোল্ট। কিন্তু 1.1 ইলেকট্রন ভোল্টের বেশি হইতে পারবে না, কখনোই বেশি হইতে পারবে না। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। আচ্ছা, নেক্সট আমাদের কাজ হচ্ছে কারেন্টের ইকুয়েশন এবং হচ্ছে চার্জের ইকুয়েশন বের করা। তাহলে আমরা জানি জেপি মানে হচ্ছে আই ডিভাইড বাই এরিয়া। ওই যে এরিয়ার একটা ভ্যালু আমাদের প্রশ্নে দেওয়া ছিল, যে খেয়াল করো এরিয়ার একটা ভ্যালু দেওয়া ছিল, এটা এখন ইউজ করতে হবে। আমরা জানি কারেন্ট ডেনসিটি মানে হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়ার কারেন্ট, আই ডিভাইডেড বাই এ। তাহলে আই কি হবে বলো? আই হবে জে ইন্টু এরিয়া, জে ইন্টু এরিয়া। তাহলে খেয়াল করো এখানে আমি লিখছি আই, তাহলে এখানে অবশ্যই এরিয়া দিয়ে মাল্টিপ্লিকেশন হবে। এরিয়া ছাড়া বাকি যা কিছু আছে সবকিছু হচ্ছে জে এর জন্য, জেপি এর জন্য আর কি, জেপি এর জন্য। খেয়াল করো মাইনাস কিউ ডিপি ডিডিএক্স অফ পি, এগুলো সব হচ্ছে জেপি এর জন্য। যেহেতু আমি এখানে আই লিখতেছি, এখানে একটা এরিয়া দিয়ে গুণ করতে হয়েছে। তাহলে এখানে প্রত্যেকটা টার্মস এর জন্য তুমি ভ্যালু জানো, সেগুলো বসায় দাও, বসায় দিলে তুমি সরাসরি উত্তরটা পাবে। সরাসরি তুমি এখান থেকে ক্যালকুলেট করি, প্রত্যেকটা জিনিস জানা আছে, এরিয়া এগুলো কোশ্চেন থেকে বের করছো, এগুলো একটু আগে বের করছো, সবগুলো বসায় দাও, পেয়ে যাবে। আর স্টোরড চার্জ, কতটুকু পরিমাণ চার্জ স্টোর হবে, এটা তুমি বের করার জন্য তোমার এলপি লাগবে, লেন্থ টুকু লাগবে, এরিয়া টুকু লাগবে। তাহলে কিউ চার্জ, এরিয়া, তারপর হচ্ছে এক্সেস ক্যারিয়ার এবং এলপি, এগুলো সব যদি তুমি গুণ করো, তাহলে তুমি চার্জ স্টোরেজের পরিমাণটা পেয়ে যাবে, কতটুকু পরিমাণ চার্জ স্টোর ছিল সেটা। তাহলে এই হচ্ছে আমাদের ম্যাথটা। খেয়াল করে দেখো এখানে যত রকম ইকুয়েশন সম্ভব সবগুলো ইউজ করা হয়েছে, এই জন্য এই ম্যাথটা খুব ভালো মতো করবা। আর এই যে জিনিসগুলো বললাম, যে এই ভ্যালুটা পরীক্ষায় দেখা গেল তোমাকে বলা হয়েছে ইসি থেকে এফএন বের করো, পারবা না? যদি পরীক্ষায় ইসি থেকে এফএন দেওয়া হয়, পারবা না? তখন কিসের জন্য হবে? তখন পি টাইপ থাকবে। আর আমি যদি ইসি থেকে এফএন বলি, তাহলে কি আর পি টাইপ থাকবে? না স্যার, এন টাইপ হয়ে যাবে। এন টাইপ হয়ে যাবে। তাহলে তুমি সব জায়গায় ডিএন, এলএন, তারপরে এন, এগুলা ইউজ করবা আর কি। ঠিক আছে, তাহলে এই অঙ্কটা নিয়ে একটু মাথা ঘামাবা। আচ্ছা, লাস্টে আমাদের একটা ছোট টপিক বাকি রয়ে গেছে, এটা আমরা শেষ করে ফেলি। এটা হচ্ছে হাইনেস শকলি এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টাল ওয়েতে আমি কিভাবে ডিফিউশন প্রোফাইল, এই যে সরি, একটা হচ্ছে মোবিলিটি প্রোফাইল, একটা হচ্ছে ডিফিউশন প্রোফাইল, এই যে ডিপি, দুইটা জিনিস বের করতে পারি। এটা এমন জরুরি কিছু না, কারণ এটা অনেক পুরাতন একটা এক্সপেরিমেন্ট। বর্তমান জমানায় এইসব জিনিস বের করার জন্য এরকম সেটআপ ইউজ করা হয় না, তোমরা শুধু জেনে রাখার জন্য একটু জেনে রাখো। এটা হচ্ছে আমি যদি একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল, ধরো এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে কিছু পরিমাণ লাইট পালস দিয়ে এক্সেস হোল জেনারেট করি, তাহলে এন টাইপের জন্য হোলটা মেজরিটি ক্যারিয়ার হবে না মাইনরিটি ক্যারিয়ার হবে বলো? এন টাইপ ম্যাটেরিয়ালের মধ্যে যদি আমি কিছু এক্সেস হোল জেনারেট করি, এই হোলগুলা কি মেজরিটি ক্যারিয়ার না মাইনরিটি ক্যারিয়ার বলো তো? মাইনরিটি ক্যারিয়ার। তাইলে একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালের মধ্যে মাইনরিটি ক্যারিয়ার গুলাও কিন্তু ড্রিফট ডিফিউশন করে, ঠিক আছে, কিন্তু সেগুলাকে আমরা নেগলেক্টেড ধরি, খুব একটা আলোচনায় নিয়ে আসি না। কিন্তু কথার কথা তোমার ইচ্ছা হয়েছে যে মাইনরিটি ক্যারিয়ারের জন্য ডিফিউশন এবং ড্রিফট বের করবো। তাহলে দেখো এইখানে এই ম্যাটেরিয়ালটা ছিল এন টাইপ, কিন্তু তার জন্য মাইনরিটি হচ্ছে হোল, এই হোলের জন্য আমি ডিফিউশন এবং ড্রিফট বের করব। এই জন্য দেখো এখানে লেখা আছে মিউ পি, মিউ পি, এবং এখানে লেখা আছে দেখো ডিপি। তাহলে হাইনেস শকলি এক্সপেরিমেন্টটা কাজে লাগবে যখন তুমি মাইনরিটি ক্যারিয়ার গুলাকে আলোচনায় নিয়ে আসবা। আর যদি তুমি মেজরিটি ক্যারিয়ার নিয়ে আলোচনা করো, তাহলে তোমার কাছে আরেকটা ফর্মুলা আছে, আইনস্টাইন রিলেশন। খেয়াল করো এখানে তুমি যে জিনিসটা বের করতেছো মিউ পি, না মিউ পি অথবা ডিপি, এগুলা কিন্তু তুমি আইনস্টাইন রিলেশন দিয়েও বের করতে পারতা। আইনস্টাইন রিলেশনটা কি ছিল? যে ডি বাই মিউ সমান সমান কেটি বাই কিউ। কিন্তু আইনস্টাইন রিলেশনে এগুলা কি মেজরিটি ছিল না মাইনরিটি ছিল মনে করো? আইনস্টাইন রিলেশনে মেজরিটি ছিল। মেজরিটি ছিল, আর এখন কি আছে? মাইনরিটি। তাহলে এটাই হচ্ছে তফাৎ, আর কিছু না। তাহলে এখানে তুমি কি করতেছো? খুব সিম্পল, তুমি এখানে x ইজ ইকুয়াল টু 0 পজিশনে এক্সেস হোল কিছু তৈরি করছো। এই এক্সেস হোল গুলা টোটাল এল পরিমাণ লেন্থ ট্রাভেল করতেছে। তাহলে এই এল পরিমাণ লেন্থ ট্রাভেল করার জন্য তাদের কতটুকু টাইম লাগতেছে, সেখান থেকে মোবিলিটি ডিফিউশন বের করো। খুবই সিম্পল। তাহলে প্রথমে তাদের কনসেন্ট্রেশন হচ্ছে ডেল পি, টি1 সময় পরে আবার কমে যাবে, টি2 তে আবার কমে যাবে, টিডি তে গিয়ে একদম ফিক্সড হয়ে যাবে, রিকম্বিনেশন করতে করতে একদম ফিক্সড হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি একটা ভেলোসিটি ক্যালকুলেট করি, খেয়াল করো ভেলোসিটিটা হচ্ছে ভি ডি পরিমাণ,
তাহলে এল ওভার টিডি, কারণ আমরা জানি একটু পর সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে ভেলোসিটি মানে হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড, তাহলে এল লেন্থ সে ট্রাভেল করতেছে এবং টিডি সময় তার লাগতেছে, ওই যে টিডি পরিমাণ সময় তার লাগতেছে, তাহলে সেখান থেকে আমি ভিডি বা ভেলোসিটি অফ ট্রাভেলিং এটা পেয়ে যাব। ভেলোসিটি অফ ট্রাভেলিং কে আমি যদি ইলেকট্রিক ফিল্ড দ্বারা ভাগ করি, এই যে এখানে একটা ইলেকট্রিক ফিল্ড থাকবে, ইলেকট্রিক ফিল্ডটা এনার্জি দিবে, এই যে পজিটিভ হোলগুলা যে এদিক দিয়ে ট্রাভেল করতেছে এইটাকে এনার্জি দিবে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। কারণ আমরা জানি কি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অনুযায়ী হোল ট্রাভেল করে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অনুযায়ী হোল ট্রাভেল করে, ইলেকট্রিক ফিল্ডের বিপরীত দিকে ইলেকট্রন ট্রাভেল করে। আমরা যেহেতু এখানে মাইনরিটি ক্যারিয়ার নিয়ে কনসার্ন, আমরা এখানে ইলেকট্রিক ফিল্ড যেদিকে সেদিকে হচ্ছে হোলের ট্রাভেলিংটা নির্ণয় করব। এই যে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি, খেয়াল করো ইকুয়েশনটাই হচ্ছে আমাদের মোবিলিটির ইকুয়েশন। মোবিলিটি মানে কি? মোবিলিটি মানে হচ্ছে ভেলোসিটি অফ ট্রাভেলিং ডিভাইডেড বাই ইলেকট্রিক ফিল্ড। তাহলে ভেলোসিটি অফ ট্রাভেলিং ইলেকট্রিক ফিল্ড এটা যদি তুমি ইউনিটে লিখো তার মানে সেন্টিমিটার, নিচে থাকবে সেকেন্ড, আর ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভোল্ট পার সেন্টিমিটার, ভোল্ট পার সেন্টিমিটার, তাহলে সেন্টিমিটার হবে সেন্টিমিটার স্কোয়ার আর হচ্ছে ভোল্ট সেকেন্ড, তাহলে মোবিলিটির ইউনিট হবে সেন্টিমিটার স্কোয়ার ভোল্ট সেকেন্ড। দেখো মিলে কিনা, এখানে আমরা পাইছিলাম এক জায়গায়, এই যে সেন্টিমিটার স্কোয়ার ভোল্ট সেকেন্ড, ঠিক আছে? তাইলে তোমার মিউপি বের করা হয়ে গেল। কিন্তু মনে রাখতে হবে যে এখানে মিউপিটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার হিসেবে আসছে, এটা হচ্ছে মাইনরিটি, এখানে কথাগুলো লেখা আছে, এই যে কোথায় কোথায় জানি লেখা আছে যে মেজরিটি মাইনরিটির বিষয়টা। আচ্ছা গেল। এরপর তুমি যখন ডিফিউশন প্রোফাইল বের করবা, মানে ডিপি বের করবা, ডিপি বের করার সময় তোমাকে একটা এরকম সার্কিট সেটআপ দিতে হবে। এই সার্কিট সেটআপ থেকে তুমি হচ্ছে একটা ভোল্টেজের কার্ভ নিবা, ভোল্টেজের কার্ভ, এটা ধরো একটা অসিলোস্কোপ, এখানে জাস্ট একটা সিম্পল সেটআপ দিলা, দিয়ে এন টাইপ সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে তুমি একটা ইলেকট্রিক ফিল্ড দিবা, ইলেকট্রিক ফিল্ডের প্রভাবে এখানে হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার গুলো মুভ করতে থাকবে। এই মাইনরিটি ক্যারিয়ারের মুভমেন্টটাকে তুমি একটা ভোল্টেজ কার্ভ হিসেবে এই ট্রেসটা তুমি অসিলোস্কোপে দেখবা, ঠিক আছে? এই ট্রেসটা দেখবা যখন, তখন তুমি দেখবা যে একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে সে হচ্ছে রিকম্বিনেশন করে তোমার এই কমে যাচ্ছে, শুরুতে আস্তে আস্তে হচ্ছে বাড়তেছিল, তারপরে একটা সময়ের পরে সে রিকম্বাইন করে কমে যাচ্ছে। এই টাইমটা তুমি অলরেডি জানো, এই যে এখান থেকে তুমি অলরেডি এই ডেল টি মানে কতটুকু সময় সেটা তুমি অলরেডি জানো। এই ট্রেস থেকে তুমি হচ্ছে এই টিডি ভ্যালু, তারপরে হচ্ছে ডেল টি ভ্যালু, এগুলো তোমার জানা আছে, তুমি হচ্ছে এখান থেকে ডিপিটা ক্যালকুলেট করতে পারো। ডিপির ফর্মুলা হচ্ছে এভারেজ ডিসটেন্স, কতটুকু সে এভারেজে ট্রাভেল করে সেটার স্কোয়ার, আর 16 টাইম টিডি। এখন এই 16 কোথা থেকে আসলো? এগুলো হচ্ছে কিছু ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা এখানে আছে, একটু দেখে নিও, এগুলো আমাদের খুব একটা প্রয়োজন নাই, ঠিক আছে? এখানে যে এক্সপোনেনশিয়াল কার্ভটা দেখতেছো, এই এক্সপোনেনশিয়াল কার্ভের একটা সলিউশন আছে, এই সলিউশন থেকে এখানে যে 16 হবে সেটা পাওয়া যাবে, বা এখান থেকে তুমি ইকুয়েশনটা পেয়ে যাবে। আমাদের শুধু দরকার হচ্ছে এভারেজ ডিসটেন্সটা জানা, টিডিটা জানা, বাকিটা তোমরা জাস্ট ক্যালকুলেট করতে পারবে। তাহলে এখানে আমাদের কাজটা কি? এখানে আমাদের কাজ হচ্ছে যদি কখনো আমরা মাইনরিটি ক্যারিয়ারের প্রোফাইল নিয়ে আলোচনা করি, আর কখনো এই জিনিসটা লাগবে না। মাইনরিটি ক্যারিয়ার কিন্তু কোথাও প্রয়োজন হয় নাই, শুধু এই লাস্ট এই টপিকে এসে প্রয়োজন হচ্ছে। যদি কখনো আমরা মাইনরিটি ক্যারিয়ারের প্রোফাইল নিয়ে আলোচনা করি তখন আমাদের হাইনেস শোকলি এক্সপেরিমেন্ট লাগবে, আদারওয়াইজ লাগবে না। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো, আর নাহলে তোমাদের নেক্সট ক্লাসে জয়েন করো ইনশাল্লাহ। আর মাগরিবের নামাজের পর আমাদের পরীক্ষাটা শুরু হবে, তাড়াহুড়ার কিছু নাই, ঠিকঠাক মতো পরীক্ষা দিতে হবে। স্যার এই আমাদের কোশ্চেনে কিছু আগের মতো তিনটা থিওরি, একদম আগের মতো তোমাদের ম্যাথ থাকবে একটা, ড্রয়িং থাকবে কিছু, আর শর্ট নোট থাকবে কিছু। খুব বেশি বড় কোনো প্রশ্ন থাকবে না, অনেক বড় কিছু থাকবে না। ওকে, তাহলে আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।